সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময় মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময় নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। আজ 29 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল, অতিথির সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 রাজনৈতিক বিবেচনায় পলাতক আসামিকেও মামলা থেকে খালাস। 2011 নির্বাচনের 3 বছর হতে চললেও উপজেলা পরিষদের গঠন এখনও অসম্পূর্ণ। চমেকের ওষুধ নিয়ে নিজ এলাকায় চিকিৎসা শিবির খুলেছেন আওয়ামী লীগ নেতা ও বিএমএ। 2012 হলমার্ক ছাড়াও আরও 58টি প্রতিষ্ঠানকে জালিয়াতির মাধ্যমে টাকা দিয়েছে সোনালী ব্যাংক। 2013 18 দলীয় জোটের কর্মসূচি ঠেকাতে রাজধানীকে বিচ্ছিন্ন করল পুলিশ ও সরকারি দল। একতরফা নির্বাচনের কারণে ইউরোপ ও আমেরিকা থেকে পর্যবেক্ষণ আসেনি। 2014 6 বছরে সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের 172 নেতাকর্মী খুন। 2015 পৌর নির্বাচনে 100 পৌরসভা নিয়ে উৎকণ্ঠায় কমিশন। জরিপের 84% শিক্ষার্থী মনে করে যৌন হয়রানি প্রতিরোধে বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ নয়। 2016 ট্রান্সমিশন লিঙ্ক স্থাপনে অনিয়ম ঢাকা দিতে 3 এমডির জিও বদল। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে কয়েকটি কেন্দ্রে সাংবাদিকদের ভোট কক্ষে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। 2017 দেশের প্রধান মাছ এখন পাঙ্গাস। পরিবহন খাতে সব অপরাধের গোড়া চাঁদাবাজি। আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বিভিন্ন সমিতির নামে এ চাঁদা তুলছেন। চবিতে ছাত্রলীগ নেতার হুমকি, ভয়ে ক্যাম্পাসে যান না শিক্ষক। 2018 ভোটের পর মামলা ও গ্রেফতারের ভয়ে পোলিং এজেন্ট হতে চাচ্ছে না বিএনপির দলীয় নেতাকর্মীরা। 2019 নো সলিউশন টু রোহিঙ্গা ক্রাইসিস ইন সাইট। 2020 বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কাজে চৌর্যবৃত্তি। 2021 স্বাস্থ্যের নথি চুরি, মামলা হয়নি, জিডির তদন্ত বন্ধ। মালিকদের রোটেশন কৌশলে জিম্মি লঞ্চ যাত্রীরা। 2022 চালু হলো মেট্রো রেল, প্রথম যাত্রী শেখ হাসিনা। রাজুক থেকে 30,000 গ্রাহকের নথি গায়েব। 2023 জ্বালানি তেলের বিল পরিশোধে ডলার সংকটে বিপিসি, বকেয়া $25,30,00,000। ডেথ ইন পুলিশ কাস্টডি। 2013 সালের একটি সংবাদ আপনার নজরে আনতে চাই। আমরা দৈনিক প্রথম আলোর একটি খবরে দেখলাম 18 দলীয় জোটের কর্মসূচি ঠেকাতে রাজধানীকে বিচ্ছিন্ন করল পুলিশ ও সরকারি দল। এই আচরণকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? পুলিশ যে যাদেরকে আপনার বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে, এটা হলো আর কিছুই না যে ফ্যাসিবাদ, যারা ফ্যাসিস্ট, এবং ফ্যাসিবাদ তো আপনার একটা গভর্নমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট আর কি, সরকারের, মানে যারা এটা নেতৃত্ব দেয় তাদের অনেকগুলি থাকে আপনার, আমরা যেটাকে বলি অস্ত্র ফ্যাসিবাদ কায়েম করা। তার মধ্যে একটা বিরাট অস্ত্র হলো যে বিরোধী দলকে দমন করা, কোনো রকম যেন প্রতিবাদ, কোনো রকম যেন মানে রেজিমের, সরকারের প্রতি যেন কোনো রকম কেউ কোনো টু শব্দটি করতে না পারে। তো এই যে 18 দলীয় জোটদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, মানে তারা বোধহয় প্রসেশন করতে চাচ্ছিল বা মিটিং করতে চাচ্ছিল, যেটা গণতান্ত্রিক অধিকার, যে কোনো গণতান্ত্রিক দেশে মানুষের এটা অধিকার। সেই অধিকারটাকে খর্ব করে দিল, যে এটা প্রমাণিত হয় যে সরকার একটা ফ্যাসিস্ট সরকার ছিল। রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে গিয়ে একটি দেশের রাজধানীর সাথে যদি সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বা সম্পর্ক ছিন্ন করে দেয়, তাতে তো সাধারণ মানুষেরও এক ধরনের ভোগান্তির সৃষ্টি হয়। তো সাধারণ মানুষের জন্যই তো সরকার, বা সাধারণ মানুষের জন্যই রাষ্ট্র। যেখানে ফ্যাসিস্ট সরকার থাকে সেখানে সরকার তো জনগণের কথা চিন্তা করে না।
জনগণের কথা চিন্তা করে একটা গণতান্ত্রিক সরকার, যে গণতন্ত্র তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে। ফ্যাসিস্টরা তো ক্ষমতায় থাকে জোর করে, এবং সেই জোর করে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সবই তারা করে। এটা বিচ্ছিন্ন করে দিয়েছে, তো জনগণ যদি কষ্ট পায় তাতে তো তাদের কিছু আসে যায় না, কারণ তারা তো জনগণের মতামতের উপরে সরকার গঠন করছে না। তাদের উদ্দেশ্য হলো যে বিরোধী দলকে কোনো রকমভাবে যেন কোনো কর্মসূচি ঢাকার ভিতরে আনতে না পারে, তাদেরকে বাইরে রেখে দিতে হবে। যে কোনো উপায়ে যা করা দরকার সব আমরা করব। তাতে যদি জনগণ মানে 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, তাতে ওই জাতীয় সরকারের কিছু আসে যায় না। তো মানে সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী, তারা কি সরকারের অবৈধ হুকুম মানতে বাধ্য, না তারা অতি উৎসাহী হয়ে ওঠে ফ্যাসিবাদী রাষ্ট্রে? না, ফ্যাসিবাদী রাষ্ট্রের তো আর একটা বৈশিষ্ট্য হলো যে যেহেতু তারা জোর করে ক্ষমতায় থাকে, সেহেতু রাষ্ট্রের যত প্রতিষ্ঠান, বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আমরা বলি কোহার্সিভ এজেন্সি, মানে যারা শক্তি প্রয়োগ করতে পারে, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করতে পারে, তাদেরকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ফেলে বা দখল করে ফেলে। যেটা শেখ হাসিনা করেছিল, তার দলীয় কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, নিয়োগ দিয়ে। এমনকি আমরা তো জানি এখন, তখনও কাগজে পড়েছি, এখন তো পরিষ্কারই, যে বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে ভাইবার সময় নাম্বার বাড়িয়ে যারা ছাত্রলীগ করতো তাদেরকে সার্ভিসে ঢোকানো হয়েছে। তো পুলিশের অ্যাপয়েন্টমেন্টও তো এইভাবে হয়েছিল। সরকারের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা যিনি এস.টি. ইমাম, তিনি মারা গেছেন, তিনি তো বলেই দিয়েছিলেন যে কোনো চাকরি বা কোনো নিয়োগে ছাত্রলীগ হওয়াটাই তার প্রাথমিক যোগ্যতা এবং ছাত্রলীগকে অগ্রাধিকার দেওয়া হবে। এটি আসলে মানে গণতান্ত্রিক যে কোনো বিতর্কিত বা এক ধরনের সমালোচিত নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়ে এসেছিল। তারপরেও এক ধরনের জবাবদিহিতা তো বৈশ্বিক মানে আন্তর্জাতিক মহলেও থাকে, কারণ বাংলাদেশের অর্থনীতি তো দাতা নির্ভর অর্থনীতি, দাতা নির্ভর এক ধরনের বাজেট হয় আমাদের। সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলের কাছেও তো জবাবদিহিতার একটি জায়গা থেকে যায়। ক্রমান্বয়ে ফ্যাসিজমটা কায়েম করা হয়েছে। এখন জবাবদিহিতা তো প্রথম কথা, দেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। দ্বিতীয়ত, শেখ হাসিনা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা আমরা বলি, যেটা আপনার আন্তর্জাতিক যে সমস্ত বৃহৎ শক্তির যে স্বার্থ বা বৃহৎ শক্তি যে জাতীয় নীতি অবলম্বন করে, সেটা শেখ হাসিনা সেটা সুযোগ নিয়েছিলেন। উনি প্রমাণ করেছেন বা প্রমাণ করতে চেষ্টা করেছে যে বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এখানে তাদেরকে দমন করার জন্য তাকিয়ে রাখতে হবে। এবং এখন তো সেদিন কাগজে পড়লাম, একজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ জঙ্গি যাদেরকে ধরা হয়েছিল সব সাজানো নাটক ছিল। এমনকি ওই যে আগের একজন আইজি শহীদুল হক, উনি ওনার বইতে লিখেছেন না যে ওই পান্থপথের কাছে এরকম একটা নাটক, মানে জঙ্গি ধরা হয়েছিল। তো জঙ্গি ধরা হলে শেখ হাসিনা যখন জানানো হলো, শেখ হাসিনা বলেছিল এত কাছাকাছি নাটকটা করার দরকার কী ছিল, দূরে গিয়ে করলেই হতো। তার মানে এই নাটকগুলি করে সে আন্তর্জাতিক যারা তার কাছ থেকে চাইতে, তাদের স্বার্থের জন্য, স্বার্থই তো আসল। যে কোনো রাষ্ট্রের জন্য তো তাদের ন্যাশনাল ইন্টারেস্ট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আমার জনগণের কাছে জবাবদিহিতামূলক আছি কিনা, জবাব দিতে পারছি কিনা, সেটা নিয়ে আমেরিকা তার স্বার্থ উদ্ধার হলে কেন মাথা ঘামাবে? পশ্চিমা বিশ্বকে আমরা দেখেছি গণতান্ত্রিক সবক দিতে, বাংলাদেশে গণতন্ত্র ফিরুক, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এসব নিয়ে তারা কাজও করেছে এবং শেষটা দেখেছি তাদের দৌড়ঝাঁপও ছিল। কিন্তু যখন তাদের জাতীয় স্বার্থ মনে করে যে বিঘ্নিত হবে, তখন এই সমস্ত তারা পশ্চিমা বিশ্বকেও এক ধরনের প্রশ্নবিদ্ধ করেছিল বাংলাদেশ নীতিতে। প্রশ্নবিদ্ধ তো করেছিল, যেরকম বাংলাদেশের জনগণ আমেরিকার যে আমরা বলি ক্রেডিবিলিটি, আমেরিকার উপর আস্থা রাখার ব্যাপারে বাংলাদেশের লোকজন আর সেই ভরসা পায় না যে ভরসাটা তারা করেছে। কিন্তু তাতে আমেরিকার তো তেমন কোনো ক্ষতি হয় না, তাদের ন্যাশনাল ইন্টারেস্টটা প্রিজার্ভ হলেই তারা খুশি থাকে। অনেকটা যেটা আন্তর্জাতিক রাজনীতিতে মেকিয়াভেলিয়ান রাজনীতি যেটা আমরা বলি, যে আমার স্বার্থ যেটা উদ্ধার হবে, যেভাবেই করি না কেন আমার স্বার্থটা উদ্ধার হলেই হলো। বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে এটা খুব প্রযোজ্য, কারণ আন্তর্জাতিক রাজনীতি বা পলিসির তো কোনো জবাবদিহিতা নাই। আমি আইন মানব কি না, আন্তর্জাতিক আইন কেউ তো কাকে কম্পেল করতে পারে না, এটা তো ন্যাশনাল ডোমেস্টিক আইন না।
আমি মানছি না কি করতে পারো তুমি? সেরকম কোনো অর্গানাইজেশন কি আছে যে শাস্তি দিতে পারে যে তুমি কেন ইন্টারন্যাশনাল আইনটা ভাঙলে? তো সুতরাং সেইটা শেখ হাসিনা খুব ভালোভাবে ব্যবহার করেছিলেন, যে পশ্চিমা বিশ্বকে উনি বুঝিয়েছিলেন, এবং এই ব্যাপারে কিন্তু কনসার্টেডভাবে কিন্তু কাজ করেছে, সেটা আমরা দেখেছি। প্রথম আর্টিকেলটা বেরিয়েছিল ফার ইস্টার্ন ইকোনমিক বলে একটা পত্রিকা, নাম করা পত্রিকা, ওটার কাভার স্টোরি বেরিয়েছিল। উপরে কিছু মানে আমাদের ধর্মীয় লেবাস পরা লোকজনের ছবি দিয়ে বলেছিল বাংলাদেশ কোকুন অফ টেরার। ওইটাই ফার্স্ট ডেভিড লিন বলে একজন জার্নালিস্ট আছে, সে কিন্তু কনসিস্টেন্টলি বাংলাদেশের এই ব্যাপারে লেখে। সেখান থেকে শুরু করে অ্যাটলান্টিক কাউন্সিল বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকাতে, সেখানে সিরিজ অফ হয়েছিল, সেমিনার বা ডিসকাশন, এবং সেখানে বলা হয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশ যে পোটেনশিয়ালি একটা জঙ্গি রাষ্ট্র, এটাকে দমন করতে হবে, এটাকে দমন না করলে আমেরিকান স্বার্থ বিঘ্নিত হবে। এটা কি আমেরিকাই করেছিল না বাংলাদেশ সরকারের ওই সময় যারা সরকারে ছিল তাদের উৎসাহে বা পৃষ্ঠপোষকতায় হয়েছিল? এখানকার সরকার যে রসদগুলো দিয়েছে তারা তার উপরে আলোচনা আমেরিকান, হ্যাঁ, রসমান যে বললাম না প্রথমত, এইটা হয় কি এই সমস্ত কনস্পিরেসি কিন্তু ইন্টারন্যাশনাল, এবং আমরা দেশে বসে হয়তো টের পাই না, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল উঠবে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বিভিন্ন রকমের মানে অ্যানালিসিস করবে। অনেক সময় অ্যানালিসিসগুলো এক পেশে, সবসময় যে অ্যানালিসিসটা একেবারে সম্পূর্ণ ইম্পার্শিয়াল হয় তা তো না, একটা সার্টেন অবজেক্টিভ মাথায় রেখে লেখা হয়, আর্টিকেল লেখা হয়, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয় ওপিনিয়নকে। বাংলাদেশকে কেন্দ্র করে সেরকম একটা এই ষড়যন্ত্র আসলে কবে নাগাদ শুরু হয়েছিল আপা? শেখ হাসিনা ক্ষমতা আসার পরে, উনি 2009 সালে ক্ষমতায় আসলেন, তো ক্ষমতায় আসার পর কিন্তু উনি ক্রমাগত, আমি একটা আর্টিকেল লিখেছিলাম সেই সময় যে আমরা খেয়াল করছি না, কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে যাচ্ছেন উনি, কর্তৃত্ববাদী শাসন থেকে উনি ফ্যাসিজমে গেছেন। এটা কিন্তু কোনো হঠাৎ করে যে ফ্যাসিস্ট হয়েছে শেখ হাসিনা তা কিন্তু না, এটা কিন্তু ক্রমান্বয়ে সে একে 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 শেষের দিকে সে মনে করেছিল। এই ক্রমগ্রাফটা কেমন ছিল আসলে আপা? ক্রমগ্রাফটা প্রথমত তো সে একটা কর্তৃত্ববাদী শাসন শুরু করলো, ইলেকশন করে আসলো ডেমোক্রেটিক, এবং কর্তৃত্ববাদী শাসন আর ফ্যাসিস্ট শাসনের মধ্যে তফাৎ আছে। কর্তৃত্ববাদী শাসন হলো যে তারাও অপোজিশনকে সাপ্রেস করে, তারাও মানে জনগণের ইয়ের জন্য করে, কিন্তু তারা পিপলকে মোবিলাইজ করে না, পিপলকে প্যাসিভ রাখে, ডিমোবিলাইজ রাখে। আর ফ্যাসিস্টরা বিভিন্ন ধরনের প্রচারণা, যে বক্তৃতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আইকন, যেরকম শেখ হাসিনার ক্ষেত্রে উনি ওনার পিতাকে কাল্ট বানিয়ে ফেলছেন। কাল্ট বানিয়ে, দেখেন না, ওনার শেখ মুজিবের যতগুলি মূর্তি উনি বানিয়েছিলেন, আমি শুনেছি 15,000 নাকি বানিয়েছিল, 4,000 কোটি টাকা খরচ করে প্রত্যেকটা মূর্তি লোকে ভেঙে দিয়েছে। ওই কারণে যে একটা কাল্ট তৈরি করে তারা, কারণ ওই তখন ওই কর্তৃত্ববাদী শাসন থেকে ফ্যাসিস্ট শাসনে যখন যায় তখন এক ব্যক্তি সমস্ত ক্ষমতার অধিকারী হয়। কর্তৃত্ববাদী শাসনেও কিন্তু যারা মানে ওই শাসনটাকে টিকিয়ে রাখার জন্য কিছু তাদের সহযোগী থাকে, তাদের অনেক সময় ফ্যামিলি, অনেক সময় কিছু পাওয়ারফুল ফ্যামিলি, একটা অলিগার্কি তৈরি করে তারা শাসন চালায়। কিন্তু যখন ফ্যাসিজম আসে তখন এক ব্যক্তির কর্তৃত্ব, আমি সব কিছু জানি, আমি সব কিছু জানি, আমাকে ছাড়া দেশ চলবে না, আমি চলে গেলে দেশ ভেঙে পড়বে। শেষ 5 বছরে কিন্তু শেখ হাসিনার যারা গুণকীর্তন করতেন তারা কিন্তু বলা শুরু করেছিলেন যে শেখ হাসিনার অল্টারনেটিভ বা বিকল্প কেউ নেই, বিকল্প শক্তিগুলো বা বিকল্প সম্ভাবনাগুলো কি ধ্বংস করে দেয়াই হচ্ছে আসলে ফ্যাসিবাদের এগিয়ে চলার একটা পদ্ধতি। ক্রমান্বয়ে সেটা করা হয় বিভিন্ন প্রচারণার মাধ্যমে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দখল করে, তারপরে একটা আইকন সৃষ্টি করে জনগণের মনে এরকম একটা, এবং জনগণের কাছে, তাদের কাছে একটা ফ্যাসিস্ট রুলারের কাছে ব্যক্তি কোনো ব্যাপার নয়। আপা, প্রত্যেকটি রাষ্ট্রেই তো সাধারণ জনগণ থাকে, নিম্নবিত্ত থাকে, মধ্যবিত্ত থাকে, উচ্চবিত্ত থাকে। এখানে আসলে ফ্যাসিবাদী যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় সমাজের মধ্যবিত্ত শ্রেণীটিকে ভেঙে দেয়া হয়, এরকম একটি আলোচনা আছে। এটি কি আসলে সত্য ছিল, বা শেখ হাসিনার রিজিমের সময় এই মধ্যবিত্ত শ্রেণীকে কিভাবে ভেঙে দিয়েছিল? বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীকে তুমি যদি অ্যানালাইজ করো, তুমি দেখবে
মধ্যবিত্ত বা মিডল ক্লাস বলতে পলিটিক্যাল সায়েন্সে বা রাষ্ট্রবিজ্ঞানে অ্যারিস্টটল ফর এক্সাম্পল যে শ্রেণীকে বোঝায়, বাংলাদেশে কিন্তু সেই জাতীয় শ্রেণী কোনোদিনই ছিল না। কারণ যে শ্রেণী সরকারের দাক্ষিণ্যের উপরে নির্ভর করে সেই শ্রেণী কখনো মধ্যবিত্তের ভূমিকা পালন করতে পারে না। মধ্যবিত্তরা হলো তারাই যারা একটা স্টেবল গ্রুপ অফ পিপল, তাদের নিজস্ব একটা অটোনমি আছে, স্বাধীন চিন্তা করার ক্ষমতা আছে, সেই মিডল ক্লাসটাই গণতন্ত্রে ওই ভূমিকাটা পালন করতে পারে। বাংলাদেশে কিন্তু সেই জাতীয় মিডল ক্লাস কোনোদিনই তৈরি হয় নাই। স্বাধীনতার পর তৈরি হতে দেওয়া হয়নি, তৈরি হতে দেওয়া হয় নাই। এটা কারণটা কি? এই বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসনতন্ত্র কায়েম, এটা কি আফটার 1971 থেকেই এক ধরনের 71 ভীষণ থেকেই? ছিল? হ্যাঁ, 71 থেকে। 71 এর ভীষণটা কেমন ছিল? আফটার 71 এর ভীষণ 71 এর শেখ ভীষণ- মুজিবের শাসনামলে শেখ কিভাবে এর মুজিবের গোড়াপত্তন হয় আসলে? গোড়াপত্তন হয়েছে শেখ মুজিবের আমলে। এখন শেখ মুজিবও মনে করতো আমি ছাড়া, এবং না, এই মধ্যবিত্ত শ্রেণী যাতে জন্ম নিতে না পারে, এই পদ্ধতিটা কারণ কেমন যেই ছিল? মুহূর্তে আমি মনে করবো যে আমি একাই রাষ্ট্র চালাবো, আমি সব কিছু, তখনই আমি চেষ্টা করবো যে মধ্যবিত্ত শ্রেণী যেন এই দেশে কারণ মধ্যবিত্ত শ্রেণীকে তৈরি করতে হলে সেই যেহেতু এডুকেশন, যে এডুকেশনে মানুষের ভিতরে বুদ্ধিবৃত্তির বিবেকবোধ চর্চা হবে, কাজ করবে। বিবেকবোধ জাগ্রত হবে। শিক্ষাই তো প্রথম থেকে নষ্ট হয়ে গেছে আমাদের দেশে। প্রথম থেকেই তো আমাদের শিক্ষাটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের দেশে তো সেই যেহেতু বুদ্ধিবৃত্তির চর্চা হয়নি, সবসময় একটা সাবমিসিভ, সবসময় একটা সরকারকে ভয় করে আবার চলতে হবে, তা নাহলে আমি। কিন্তু যে রাষ্ট্র যেখানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে, গণতান্ত্রিক সরকার থাকে, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালকে সেই স্পেসটা দেয়, সেই অটোনমিটা দেয়, স্বাধীনতাটা দেয় যে তাকে ছোঁয়া যাবে না। কারণ সে একটা চাকরি করে, অথবা আমি ইউনিভার্সিটির টিচার, আমাকে ফট করে চাকরির জন্য, আমরা অনেক আগেই, যখন আমরা অনেক সময় চাকরি করেছি বহু আগে, সেই সময় যখন ইউনিভার্সিটিতে একটা মাস্টার চাকরি করতো, তার কি চাকরি কেউ নিতে পারতো? অথবা তাকে কেউ এক থ্রেট ধরনের দিতে স্বাধীনতা পারতো? ছিল। স্বাধীনতা, সেই স্বাধীনতাটা দিতে হয়। এটা নিশ্চিত করার দায়িত্ব এটা রাষ্ট্রের। নিশ্চয় করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু যে রাষ্ট্র প্রথম দিন থেকে মনে করে যে আমি রাষ্ট্র, আমি সব, আমাকে ছাড়া চলবে না, সেই স্বাধীনতা কেন দেবে? শেখ মুজিবের টাইমে তো একটা সিভিল সোসাইটির একটা অ্যাটেম্প্ট হয়েছিল। আহমদ সাফা বলে একজন খুব নাম করা অ্যানালিস্ট আছেন না, উনি তো একটা গ্রুপ করেছিলেন, এমনভাবে ওনাকে থ্রেট দিয়ে এমন অবস্থা করেছিল যে উনি তো মানে ওইটা চালাতেই পারেন নাই। স্বাধীনতার 54 বছরে এসেও আমাদের এখানে মধ্যবিত্ত শ্রেণী বলতে যেই শ্রেণীকে বোঝানো হয় সেই শ্রেণী গড়ে ওঠেনি। এবং এই যে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র ব্যবস্থা, ফ্যাসিবাদের মধ্যে ঢুকে যাওয়ার পেছনে এটি একটু অন্যতম কারণ কিনা আপা? এটা তো অবশ্যই একটা অন্যতম কারণ। শুধু আমাদের দেশে যে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়নি তা নয়, সেই মধ্যবিত্ত শ্রেণী যারা গণতন্ত্রকে ধরে রাখে, যাদের মূল্যবোধ, ভ্যালুজ, যারা anti-establishment রোল প্লে করতে পারে, গণতন্ত্রকে ধরে রাখতে পারে। আমাদের দেশের যারা এলিট বা বুর্জোয়া, তারা আসলে এলিট বলা যাবে না, তারা এক শ্রেণীর অলিগার্ক। না, তাদেরকে এলিট বলতে হবে, তাদেরকে তারা ন্যাশনাল এলিট না, ন্যাশনাল এলিট, হ্যাঁ, নিজস্ব জাতীয় স্বার্থের এলিট। স্বার্থের এলিট। তো আমাদের দেশে এলিটও সেরকম, মধ্যবিত্ত শ্রেণীও সেরকম ভাবে ইভলভ করে নাই, গড়ে ওঠে নাই, পুয়ার শ্রেণী রয়ে গেছে। যার ফলে শেখ হাসিনার পক্ষে খুব সুবিধা হয়েছিল এই ফ্যাসিজমটা কায়েম করা, কারণ তার কোনো চ্যালেঞ্জ করার কেউ ছিলই না। তো বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার আসলে তাহলে এই মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি করবার জন্য কি কি উদ্যোগ নেওয়া জরুরি আপনি মনে করেন? এটা তো সময় লাগবে। এখন ইউনিভার্সিটিগুলিকে যদি ঠিক করা যায়, মাস্টার যখন রিক্রুট করা হয় সেই যেহেতু টিচার নেওয়া হয়, কোয়ালিটি টিচার, স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় গবেষণা করার। ইউনিভার্সিটির টিচারও তো গবেষণা করতে পারতো না এই এত বছর ধরে, সেরকমভাবে সেরকম মুক্ত চিন্তার গবেষণা তো হয়নি। চাকরি চলে যেত। হ্যাঁ, চাকরি চলে যেত, অথবা জেলে যেতে হতো। হ্যাঁ, জেলে যেতে হতো, ভীত। এটা একটা হয় কি, ফ্যাসিজমের আর একটা ক্যারেক্টারিস্টিক, তারা একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে, ভীতিকর অবস্থা। মানে আমাকে কেউ ধরে নিয়ে যাচ্ছে, তার আমাকে ধরে নিতে পারে, এই ভয়ে আমি কিছু বলবো না। ভাই কিছু বলার দরকার নাই, কখন কি হয়। এই যে লুকিং ওভার দি শোল্ডার, এটাও ফ্যাসিজমের একটা ক্যারেক্টারিস্টিক্স। আর একটা ক্যারেক্টারিস্টিক্স হলো তারা জনগণকে, এটা কর্তৃত্ববাদী সরকাররা তো করে না, কিন্তু ফ্যাসিস্টরা তোমার তাদের বিভিন্ন ধরনের প্রচারণা, যে প্রচারণাগুলির মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক কোনো ইস্যু থাকে না, আক্রমণাত্মক,
কাউকে আক্রমণ করতে হবে, জিয়াউর রহমানকে আক্রমণ করতে হবে, অ্যাবসলিউট পারসন ছাড়া আর সবাইকে বিতর্কিত করে দেয়। সবাই না, নিজের দল গোষ্ঠী যেটা তৈরি করে সেটা ঠিক আছে, তারা ওই প্রচারণার মধ্যে একটা হিটলারের যেটা ছিল একটা হিপনোটাইজিং ক্যাপাসিটি আছে, মানুষের যে একটা সুপ্ত ভিতরে সাইকোলজিক্যাল মনোবিজ্ঞানের এটা বলে আর কি, যে সুপ্ত কতগুলি ভয় থাকে মানুষের, যেটা মানুষের ভার্নারেবিলিটি বলি যেটা আমরা, সেটাকে তারা এক্সপ্লয়েট করে যারা ফ্যাসিস্ট লিডাররা। তার মানে হচ্ছে চিন্তক শ্রেণীকে ধ্বংস করে দিয়ে একেবারে মানে ব্যক্তির চিন্তা করার ক্ষমতাকে অবদমন করে, মানে ইম্পোজ করে একটা গোষ্ঠী তৈরি করে, যে গোষ্ঠীটা নিজের চিন্তা করার ক্ষমতা নাই, তার লিডার যেটা বলছে সেটা নিয়েই তারা ব্যতিব্যস্ত, এবং সাধারণ মানুষকে একেবারে রাষ্ট্রের উপরে নির্ভরশীল করে ফেলা, এটিও একটা পথ সম্পূর্ণ মানে কোনো কথাই রাষ্ট্রের যিনি পার্সোনালিটি হিটলার কিংবা মুসলিনি শাসক শ্রেণীর উপরে নির্ভরশীল করে ফেলা। শাসক ফ্যাসিজমে কোনো শাসক শ্রেণী থাকে না, শাসক একজনই শাসক, তার কিছু সহযোগী থাকে, কিন্তু সেই সুপ্রিম কর্তৃত্ববাদী সরকারে কিছু অলিগার্করা সঙ্গে থাকে, কিন্তু ফ্যাসিস্ট বলে ফ্যাসিস্ট তো একটা গালির মতো, লোকে তো রাগ হলে পরে ফ্যাসিস্টের মতো ব্যবহার করছে। 2017 সালের একটি সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতার হুমকি, ভয়ে ক্যাম্পাসে যান না শিক্ষক। আপনি নিজেও একজন শিক্ষক, এই সংবাদের শিরোনামটি কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আসলে আমি তো শিক্ষক ছিলাম এবং সেই সময় আমি যখন কাজ করেছি, ছেলেরা ক্লাস নিচ্ছে, আমি কিন্তু আমারই ছাত্ররা বারান্দা দিয়ে প্রসেশন করছে, এরপর জিজ্ঞাসা এই ক্লাসে আসো নাই কেন, আমাদেরকে বাধ্য করেছি মিছিলে যেতে। তখনও টর্চার হতো, তখনও গণরুম ছিল, তখনও সাধারণ ছাত্ররা অনেক সাফার করতো। এটাও ফ্যাসিস্টদের একটা লক্ষণ। ফ্যাসিস্টরা কতগুলি অক্সিলারি ফোর্স তৈরি করে এবং এই অক্সিলারি ফোর্সটা হিটলারের সময় খুব প্রকটভাবে দেখা গেছে। হিটলার তৈরি করেছিল ব্রাউন শার্ট, তারপরে হিটলার তৈরি করেছিল ইন্টেলিজেন্স, সরকারের হয়ে ইন্টেলিজেন্স করে, এই যে আমাদের আয়নাঘর যেরকম গেস্টাপোর নাম শুনলে লোকের নাকি ভাত হজম হয়ে যেত, এরকম অবস্থা করেছিল। এই কতগুলি অক্সিলারি ফোর্স কাজ করে এবং এই অক্সিলারি ফোর্সগুলি নেতার প্রতি, নেতৃত্বের প্রতি এত অন্ধ, ওই যে কনস্ট্যান্ট, এটা অনেকটা ব্রেন ওয়াশিংয়ের মতো, মানে কনস্ট্যান্টলি, মানে নেতা ছাড়া কিছু চিন্তা করতে পারে না, নেতা যে বলেছে সেটাই সুপ্রিম, মানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা নাই, এবং নেতার জন্য যে কোনো ভায়োলেন্স করতে তারা রাজি আছে, কারণ নেতাকে প্রোটেক্ট করতে হবে তাদের। এই অক্সিলারি ফোর্সেরই অংশ হলো নট লিগালি, হিটলারের আমলে ছিল ওনার অর্গানাইজেশনের ভিতরে, পার্টির মধ্যে থেকে, গভর্নমেন্টের ভিতর থেকে তৈরি করেছিল। এটা হলো ছাত্র লীগ গভর্নমেন্টের অক্সিলারি, মানে ফ্যাসিস্টের অক্সিলারি ফোর্স হিসাবে ব্যবহার করত। ওই ফিয়ারটা মানুষকে দমিয়ে রাখা, নিপীড়ন, ফ্যাসিস্টদের ক্যারেক্টার ছিল নিপীড়ন, তারপরে হলো অসহিষ্ণুতা, তাদের কোনো রকম মানুষকে মেরে ফেললে কিছু আসে যায় না। যারা ছাত্রলীগ করতো ওভার দি ইয়ার্স, আমি যেটা বলছি, এটা আমি অনেক সময় চিন্তা করেছি যে নেত্রী যেটা বলে সেটা গ্রামের একটা আওয়ামী লীগের লোকও তাই বলে, মনে হয় যেন একটা চেন কেমন করে যেন ওখানে মুহূর্তের মধ্যে একই ল্যাঙ্গুয়েজ বলবে, এবং শিক্ষিত লোক যখন দেখেছি একই ল্যাঙ্গুয়েজে বলবে, একই সুরে, যেটা তাদের নেত্রী বলেছে কালকে, পরের দিন দেখবেন একই সুরে গ্রাম লেভেল পর্যন্ত বলছে। এটা হলো ফ্যাসিস্টদের একটা, ওই যে যেটাকে হিটলার খুব এক্সপার্ট ছিল, এই যে একটা জনগোষ্ঠী তৈরি করে, তাদেরকে অ্যারাউজ করে, মানে যেটাকে গোয়েবেলসীয় থিওরি বলা হয়, টু ওয়ারশিপ ইওর লিডার, এবং সেই লিডারের সঙ্গে অ্যাসোসিয়েট করে তারা নিজেদেরকে গ্লোরিফাইড মনে করে। আমাদের একটা প্রজন্ম বা দুইটা প্রজন্মের কারোর মধ্যে ফ্যাসিজম ভর করেছে আর কারোর মধ্যে ফ্যাসিজমের ভীতি জন্ম নিয়েছে। এই ট্রমা কাটিয়ে উঠে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আসলে আমাদের পথ চলাটা কেমন হওয়া উচিত, রাজনীতিগুলো কেমন হওয়া উচিত, বা রাজনৈতিক দলগুলো কেমন হওয়া উচিত, বা বর্তমান সরকারেরই বা কী ভূমিকা রাখা উচিত এক্ষেত্রে? আমরা খুব বড় সংকটে পড়ে গেছি, কারণ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, মানুষের পলিটিক্যাল কালচার, যেটা ডেমোক্রেটিক কালচার প্রতি কিছু নাই, তোষণ, সবসময় মনে করি যে একটা মানুষকে মানে যেটাকে তেলবাজ বলে, ব্যাকবোন নষ্ট হয়ে গেছে, ব্যক্তি স্বার্থ বেশি হয়ে গেছে, সমষ্টিগত স্বার্থের প্রতি কোনো নজর নাই। সমাজ যখন ধ্বংস হয়ে যায়, ভ্যালুজ যখন ধ্বংস হয়ে যায়,
ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমি মনে করি যে আমাদের সব যারা স্টেক হোল্ডার আছে, পলিটিক্যাল পার্টি, ছাত্র জনতা, সাধারণ জনগণ, আমি, আপনি, আমরা, বর্তমান সরকার, আমাদের প্রত্যেকের একযোগে কাজ করতে হবে। কারণ আমরা এখানে 53 বছর পরে বাংলাদেশ যেখানে এসে পৌঁছেছে, আমি বলবো এটা কালেকটিভ ফেলিওর, সমষ্টিগত ব্যর্থতা। এখানে সিভিল সোসাইটির ব্যর্থতা আছে, আমাদের ইন্টেলেকচুয়াল যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করে, আসলে তারা ইন দ্যাট সেন্স ইন্টেলেকচুয়াল না, তাদের ব্যর্থতা, পলিটিক্যাল পার্টির ব্যর্থতা, এটা কালেকটিভ ফেলিওর। এই কালেকটিভ ফেলিওর থেকে উঠে আসতে হলে আমাদের কালেকটিভ এফোর্ট লাগবে, সমষ্টিগত এফোর্ট লাগবে। এখন যদি আমরা এখনই একে অন্যকে ব্লেম করা শুরু করি, এটা কেন হচ্ছে না, ওটা কেন হবে না, রাজনৈতিক দলকে উপদেষ্টারা বলছে যে তোমরা ইলেকশনের জন্য পাগল হয়ে যাচ্ছ, রাজনৈতিক দল বলছে তোমরা কেন দিচ্ছ না, ছাত্ররা বলছে না আমরা ফ্যাসিবাদ ফেরত চাই না, ওই জায়গায় সবার এক হতে হবে যে আমরা ফ্যাসিবাদ ফেরত চাই, যেটাই হোক ঐক্যবদ্ধ ওই জায়গাটাই ঠিক থাকতে হবে যে আমরা ফ্যাসিবাদকে আর ফেরত দিতে পারবো না, দেব না। সেখানে কিভাবে কাজ করতে হবে, গণতন্ত্রের পথেও তো ফিরতে হবে আমাদের। তো গণতন্ত্রের পথে ফেরাই তো উদ্দেশ্য আমাদের। ফ্যাসিবাদকে ফিরতে দেবো না মানেই তো আমরা গণতান্ত্রিক গভর্নমেন্ট চাচ্ছি। সেজন্য নির্বাচন, পার্লামেন্ট, এই পথেও তো আমাদের এগোতে হবে। হ্যাঁ, কিন্তু নির্বাচন প্রসেস সব নষ্ট হয়ে গেছে না। আমি বলছি যে সংস্কার তো দরকার হবে, তার জন্য কিছু সময় দরকার হবে। সেই সময়টা সরকারকে দিতে হবে, বর্তমান সরকারকে। এই সরকারেরও মনে রাখতে হবে যে আমরা যত দ্রুত সংস্কারগুলি করতে পারি এবং একটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিতে পারি, আমরাও বাঁচবো, তোমরাও বাঁচবে, যাতে অটুট থাকে। এই ঐক্য অটুট থাকতে হবে। সমষ্টিগত ব্যর্থতা যেখানে, সেখানে সমষ্টিগত চেষ্টার দ্বারাই আমরা উঠে আসতে পারবো। এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হবে, গভর্নমেন্টেরও ধারণ করতে হবে, রাজনৈতিক দলগুলিরও ধারণ করতে হবে। জি, আপনার ধন্যবাদ আপনাকে। 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।